শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর দিনের প্রত্যাশা বরাবরের মতোই, আর পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি কাজী রওশনারা সাকি, আছি আমি আনিস। তুমি যেমনটি বলছিলে সুন্দর দিনের প্রত্যাশা, আর আমি অবশ্যই আশা করি যেন সবাই সারাদিন অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। শুভ সকাল। শুভ সকাল। কেমন ভালো আছো তুমি? আমিও ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি, সুস্থ আছি। একটু অসুস্থতায় ছিলাম, আর রাঙা সকালে এই সেটে বসলে মনে হয় উদ্যম ফিরে পাই। একদমই তাই, কারণ উদ্যমী মানুষ আছেন আজকে আমাদের সঙ্গে, তাই না? চলো জানি কে আছে। চলো কে আছে আমরা একটু জেনে নিই। প্রিয় দর্শক, আমাদের আজকে রাঙা সকালের অতিথি উদ্যোক্তা বিপ্লি চাকমা। শুভ সকাল। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? দীঘিনালার মানুষ আপনি। হ্যাঁ, খুবই ভালো আছি। অবশ্যই যদিও এখন দীঘিনালা খুবই সুন্দর এই মুহূর্তে। হ্যাঁ, যেতে হবে তাহলে, কি বলো সাকি? একদমই, আমি তো অফিয়ারে বলছিলাম যে তোমার কেন এখনো তুমি তো যাওয়া সময় হয়নি? বের করতে পারো না। না, করতে হবে নিশ্চয়ই। হ্যাঁ, অবশ্যই করতে হবে। দীঘিনালার আসলে খুবই সুন্দর, সবসাইতে সমতল মানে উপজেলা, কিন্তু আগে কেউ চিনতো না, এখন খুব ভাল লাগে আর কি। যে আচ্ছা। সাজেক যাওয়ার পথে দীঘিনালা না গেলে যে হয় না, একদম। একদম। এই জন্য হচ্ছে সবাই হলো দীঘিনালাটাকে চিনে। এক বাক্যে এখন কোথায় বাড়ি বললে আমি এখন খাগড়াছড়ি বলি না, বলি হচ্ছে ডাইরেক্ট দীঘিনালা, তাহলে একদম চিনে যায়। আগে তো না হলে বলতে হতো খাগড়াছড়ি জেলার দীঘিনালা বলতে হতো, তো এখন ডাইরেক্ট দীঘিনালা বললে সবাই চিনে, খুবই ভালো লাগে। আর দীঘিনালায় যাওয়ার অভিজ্ঞতা আমার রয়েছে। আপনি যেমনটি বলছেন যে সাজেক যাওয়ার পথে চমৎকার সব খাবারের সমারোহ, বিশেষ করে আপনাদের পাহাড়িদের খাবার, তা নিয়ে তো আজকে নিশ্চয়ই আলোচনা করব। হ্যাঁ, বাজারটা ওখানে, ওই বাজার থেকে কিন্তু হেবাঙের খাবার আছে। বাহ, চমৎকার। আপনার শৈশবটা একটু শুনতে চাই, কেমন ছিল দীঘিনালার সময়গুলো, কেমন ছিল সেই সময়? আচ্ছা, শৈশব বলতে আমি তো আমাদের 1986-এ ওই দীঘিনালাতেই ধরেন খাগড়াছড়ির ওই দিকেই একটু ঝামেলা হয়েছিল। সেটার কারণে আমরা 86-এ আমরা ইন্ডিয়াতে রিফিউজি হয়ে চলে গেছি। তো তখন আমার বয়সটা খুব কম ছিল, যেহেতু 83-তে জন্ম। তো আচ্ছা, কিভাবে 86-এ? হ্যাঁ হ্যাঁ, তাহলে 3 বছরের মতো হ্যাঁ, আপনার। কিন্তু আমার মনে নেই কিভাবে গেছি। ধরেন ওইটা তো পাহাড়ি জঙ্গলের রাস্তা, উঁচু নিচু পাহাড়, হেঁটে চলে গেছি, যেটা বলে পালিয়ে চলে যাওয়া আর কি। ইন্ডিয়া থেকে মিজোরামে গিয়েছিলেন? না, আমরা ত্রিপুরাতে গেছি। ত্রিপুরাতে? আচ্ছা। ত্রিপুরাতে গেছি, বাবা মারা নিয়ে গেছে আর কি। তো ওই সময় আবার আমার মা প্রেগনেন্ট ছিল, 6 মাসের। প্রিয়াঙ্কা আর কি পেতে ছিল তখন আমার ইমিডিয়েট ছোট বোনটা। তো শৈশব বলতে আমাদের ওই রকম আর কি। ওখানে গেছি, যতটুকু স্ট্রাগল হয়েছিল ওগুলো তো হচ্ছে বাবা মারাই করেছে। তো যখন আমরা বুঝতে পারছি, জানতে পারছি, মনে আছে যেগুলো, ওই সময় আমাদের ওই শরণার্থী শিবিরে বাবা তখন একটা ডিসপেন্সারি দোকান দিছিল বাজারে, বাজার হয়ে গেছে। তারপরে একটু ব্যবসা করতো, যে রেশন দিত, যে রেশনগুলো দিয়ে ওই যে চাল ডাল এগুলো মানে অ্যাডভান্স, ওই টাকা যারা গরিব রেশন টানতে পারে না, ওরা হচ্ছে টাকা অ্যাডভান্স নিয়ে রাখে আর কি, ওই রকম ব্যবসাটা করতো। তো মোটামুটি আমাদের ওখানে ইয়ে ছিল। তো লাকিলি হয়েছে আমরা যখন গেছি আমাদের বয়সটা মানে অ্যাডজাস্ট হয়েছে, সেজন্য আমরা পড়াশোনার ইয়েটা রাখতে পারছি আর কি। ওখানে তো স্কুল কলেজ কোনো কিছু ছিল না, জাস্ট হচ্ছে শিবিরে একটা, ওই সময় তো শান্তি বাহিনী ছিল, শান্তি বাহিনীর ওনারা হচ্ছে স্কুল করে দিয়েছেন, ওইখানে আমরা যেতাম। কিন্তু একদম নর্মালি আমাদের যারা হচ্ছে যেমন বাবা আরও অনেকেই যে যারা এখানে শিক্ষকতা করতেন, ওরা মিলে স্কুলটা করে আমরা ওখানে পড়াশোনা করতাম আর কি। তো এর পিছনে আপনারা শরণার্থী শিবির মানে তো বুঝতে পারছেন, মানে কিছুটা রোহিঙ্গাদের, ওনাদের থেকে আরেকটু বেটার ছিলাম, যেহেতু পরিবেশটা আমরা নিজেরাই ঠিক রাখছি। তো কিন্তু পড়াশোনার কোনো প্রাতিষ্ঠানিক স্বীকৃতি ছিল না? না, ওখানে কোনো পড়াশোনা, জাস্ট পড়তাম। প্রাইমারি স্কুলও খুলছিল, জাস্ট ওই যে বাঁশের বেড়া দিয়ে বানাতো, আমরা ওই স্কুলে যেতাম। এবং যারা স্কুলগুলো করেছে এরা হচ্ছে এখানে টিচার ছিল আর কি, ওনারা মিলে করেছে। তো ওই স্কুলে যেমন ক্লাস 5-এ, ক্লাস 1, 2 এগুলোতে তো সার্টিফিকেট লাগে না। যারা ধরেন ক্লাস 9, 8 পর্যন্ত পড়ছে, ওরা হয়তো বাংলাদেশে এসে ভর্তি করেছে বাবা মারা। তো এইরকম আমরা ওই রকম প্রাইমারি স্কুলটা ওখানে করার পরে আমি 93-র শেষে, তখন তো ওরকম পাসপোর্টেও না, মানে চড়াই পথে আর কি, আমার মনে আছে 1.5 দিন লাগছে আমাদের, মানে 1 দিন আর হাফ। ওই দিন হচ্ছে আমরা
নানা নানিরা এখানে ছিল, ওনাদের কাছে আসছি আমি, বাবা মা। কোথায় সেটা? ওইটা দিঘিনালাতে, মানে ত্রিপুরা থেকে? ত্রিপুরা থেকে। দেখিনালাতে ফিরে আসে? হ্যাঁ, ফিরে আসছেন বাবা মা ছাড়া। আমার এক দাদার সাথে আসছিলাম। মানে প্রায় 6 বছর পর। হ্যাঁ, তার মানে শৈশবটা মোটামুটি সেই শরণার্থী শিবিরে আপনাদের শিবিরে। কেটে হ্যাঁ, গেল, 6 বছর পরে আসার পরে আমার নানা নানির কাছে আমাকে প্রায় আসছিলাম ঘুরতে। পরে আমার নানা আর যাইতে দেয় না, যেহেতু ওখানে পরিবেশ খারাপ। তো আমাকে এখানে দিঘিনালা প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস 5-এ ভর্তি করায়। ওখানে ক্লাস 5-এ ভর্তির পরে ক্লাস 6-এ তখন তো যে অ্যাডমিশন দিয়ে ভর্তি হতে হয়, দিঘিনালাতেও দিয়েছি, খাগড়াছড়ি সরকারি স্কুলেও দিয়েছি। খাগড়াছড়ি সরকারি স্কুলেও চান্স পেয়েছি 2টাতে। পরে নানা বলতেছে তাহলে খাগড়াছড়িতে ভর্তি হো। তো খাগড়াছড়িতে বড় মামার বাসায় ছিলাম 1 বছর, ওই ক্লাস 6টা। এরপরে আমার নানা মারা যায়। পরে ওই সময় মা বাবারা আবার ইয়েতে আছে, খাগড়াছড়িতে আছে আর কি। খাগড়াছড়িতে আসার পরে তখন দেখে যে নানা মারা যাওয়ার পরে এখন আমার মানে লেখাপড়ার অবস্থা বেশি ভালো না, মানে ওখানে এরকম গাইড না এই ধরনের আর কি। বাবা দেখলো, কারণ বাবা নিজেও একজন টিচার, সে কারণে পরে আবার আমাকে নিয়ে গেছে। নিয়ে গিয়ে ওখানে আমার হাতের অক্ষর ভালো না, মানে একদম এরকম আর কি যেটা, কারণ একটু পরের বাসায় থাকলে তো জানেন যে একটু কাজ করতে হয়, ইয়ে করতে হয়। আসলে ছোটবেলা তখন থেকে আমি রান্না আপনার বেশ বান্নাও করতাম। প্রতিবন্ধকতার মধ্য দিয়ে গিয়েছেন। হ্যাঁ। আপনার সম্পর্কে কিছু তথ্য আছে, একটু দর্শকদের একটু জানাতে চাই। জি। প্রিয় দর্শক, বিপ্লি চাকমা একজন উদ্যমী নারী উদ্যোক্তা, যিনি ঢাকার ব্যস্ত নগর জীবনে পাহাড়ি সংস্কৃতি ও খাবারের স্বাদ পৌঁছে দিতে হেবাং রেস্তোরাঁ প্রতিষ্ঠা করেন। আদিবাসী ঐতিহ্যবাহী রান্না ও সংস্কৃতিকে সবার সামনে তুলে ধরার লক্ষ্য থেকেই তার এই উদ্যোগের যাত্রা শুরু। 4 বোনের সম্মিলিত প্রচেষ্টায় অনলাইনে ছোট পরিসরে যাত্রা শুরু হলেও ধীরে ধীরে এটি একটি জনপ্রিয় রেস্তোরাঁয় পরিণত হয়েছে। বিশেষ করে ব্যাম্বু চিকেন সহ বিভিন্ন পাহাড়ি খাবার ক্রেতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। নানা প্রতিবন্ধকতা যেমন উপকরণ সংগ্রহ, দক্ষ রাঁধুনি সংকট ও করোনা মহামারীর ধাক্কা সত্ত্বেও তিনি দৃঢ়ভাবে ব্যবসা এগিয়ে নিয়ে গেছেন। তিনি সবসময় চেষ্টা করেছেন খাবারের মাধ্যমে আদিবাসী সংস্কৃতির সঠিক পরিচয় তুলে ধরতে। তার পরিচালিত হেবাংয়ে প্রাকৃতিক, তাজা ও রাসায়নিক মুক্ত উপাদান ব্যবহার করা হয়, যা খাবারের স্বাদ ও মানকে আলাদা করেছে। বর্তমানে ঢাকায় 2টি শাখা রয়েছে রেস্তোরাঁটির। এই উদ্যোগের জন্য তিনি বিভিন্ন পুরস্কার ও স্বীকৃতি অর্জন করেছেন। 2021 সালে সফল উদ্যোক্তা হিসেবে সর্বজয়া পুরস্কার, 2020 সালে আন্তর্জাতিক নারী দিবসে আদিবাসী নারী নেটওয়ার্ক থেকে অগ্রগামী নারী উদ্যোক্তা হওয়ার শুভেচ্ছা স্মারক পুরস্কার এবং বাংলাদেশ অর্গানিক এগ্রিকালচার নেটওয়ার্ক থেকে সম্মাননা লাভ করেন তিনি। চমৎকার কিছু অর্জন, সে কাজ নিয়ে তো আসবই। আমরা যেহেতু শৈশবে ছিলাম, বেশ সংকটময় সময় ছিল না? আচ্ছা, ওই সময় নানা মারা যাওয়ার পরে এখন বড় মামার মানে রেসপন্সিবিলিটি বেড়ে যায়, কারণ আমার ছোট মামা দুঃখের বিষয়, যদিও গত ডিসেম্বরে 10 তারিখে হঠাৎ হার্ট অ্যাটাকে মারা গেছেন। আচ্ছা। হ্যাঁ, উনিও হাই স্কুলের টিচার ছিলেন। তো ওই মামা আরো ছোট আন্টি, নানি ওনাদেরই এতে পড়ে যায়। পরে আমার মা বাবা আমাকে নিয়ে যায় আবার ইন্ডিয়াতে, তখন ক্লাস 7 আর 8। তার মানে বাবা মা ত্রিপুরাতেই থাকছেন? হ্যাঁ, ত্রিপুরাতেই ছিল। আমার বোনরা, আমার 3টা বোনের জন্মই ইন্ডিয়াতে। হ্যাঁ, ওই শরণার্থী শিবিরে। তো ওখানে আবার চলে যাওয়ার পরে বাবা আমাকে আর্ট শেখার জন্য, হাতের অক্ষর যাতে সুন্দর হয়, ওখানে টিচারের ইয়েগুলো খুব ভালো ছিল, কারণ এখানে যারা ছিল ওখানে। তারপরে ইংলিশ গ্রামার পড়ার জন্য প্রাইভেটে দেয়, মানে কোনো রেস্ট নাই, মানে রেস্টলেস একেবারে। সকালে উঠে প্রাইভেটে যাইতাম, এরপরে এসে মানে স্কুলে যেতাম। তবে আমাদের জন্য আমাদের বাবা মারা হচ্ছে, বলে না যে বাবা মা হচ্ছে ইয়ে করে, মানে কি বলে যে সন্তানের জন্য অনেক কিছু কষ্ট করে, কিন্তু আমাদের কষ্টগুলো, আমাদের বাবা মাদের কষ্টগুলো হলো আলাদা একটু। এই যেমন আমরা ধরেন শরণার্থী শিবিরে আমাদের গোসল করতে যেতে হতো অনেক দূরে, মানে এমন অবস্থা হয় গোসল করে আসার সময় আবার শরীর শুকায় যায় এই গরমে। তো এই সময় বাবা কি করে, ওই আমাদেরকে, মানে আমরা বলি ইজোর, মানে রান্নাঘরের সাথে ওই যে বারান্দার মতো থাকে না, আমরা বলি ইজোরে পানি তুলে রেখে দেয়, মানে পাশের ইয়ে থেকে। সামনে একটা টিউবওয়েল ছিল আমাদের বাসার, কারণ পরবর্তীতে আমরা ওই যে একটু বাবার আর্থিক অবস্থা ভালো হওয়াতে আমরা শিবিরের থেকে বের হয়ে আলাদা বাড়ি করছি একটাতে। তো ও সামনে টিউবওয়েল ছিল, কিন্তু টিউবওয়েলে সকাল থেকে একদম লম্বা লাইন থাকে। তো ওই পানি তুলে রেখে দিত আর কি আমার বাবা, যাতে আমরা প্রাইমারি মানে প্রাইভেট থেকে আসার পরে গোসলটা করে সরাসরি স্কুলে যেতে পারি। স্কুল 10টায়,
একদম ভোরে গিয়ে। তো এই জন্য সময় পাবো না। ওই রকম করে আমরা স্কুলে যেতাম, স্কুল থেকে এসে কোনোদিন আর্ট শিখতে যাইতাম। আমি আর প্রিয়াঙ্কা, আমরা 4 বোন হলেও প্রিয়াঙ্কা আর আমরা একটু বয়সে সেম ছোট, দুইটা আবার মানে যমসের মতো আর কি এরকম। তো আমাদের বান্ধবী একটু কম লাগে। তো আমরা প্রিয়াঙ্কা আর আমি একসাথে স্কুলে যেতাম একসাথে। এরপরে এসে কোনোদিন আর্ট শিখতে দিতে হতো, গ্রামার শিখতে, কোনো সময় হচ্ছে নাচ শিখতে যাইতাম, গান শিখতে যাইতাম এরকম। হ্যাঁ, শিবিরে ওই যে স্কুলে ওইদিকে আর কি শিখাইতো। আমরা এইরকম করে ব্যস্ততার মধ্যে আমাদেরকে রাখছে। তো সে কারণে হচ্ছে আমরা আজকে এইটুকু পর্যন্ত আসতে পারছি আর কি। না হলে তো যাদের বয়স একটু মানে বেশি করে গেছে ওদের তো পড়াশোনার জন্য অনেক বাদ পড়ে গেছে, কেরিয়ার করতে পারে না। ওখানে স্কুলগুলো কারা করতেন? এখানে স্কুলগুলো ধরেন স্থানীয় লোকজন নাকি? স্থানীয় লোকজন, ওই যে শান্তি বাহিনীর যে নেতাগুলো ছিলেন না, ওনারাই করে দিছে ওখানে। ওনাদের মানে হয়তো তখন তো আমি ছোট ছিলাম, এত কিছু জানি না, হয়তো গভর্নমেন্টের সহযোগিতায় করছে ওই স্কুলগুলো। তারপর ওখানে বোর্ডিংও ছিল, ছেলে থাকতো যারা মানে অনেক দূরের থেকে পড়তে আসে, তারা ওখানে থাকতো। আমরা তো বাসার থেকে যেতাম, যদিও দূরে, হেঁটেই যেতাম। হয় না তো নাই, বেঞ্চ নাই, একদম ফ্লোরে। আমরা স্কুলে যাওয়ার সময় বই এরকম হাতে আর হচ্ছে একটা মানে বস্তা বা বসার জন্য আর কি নিয়ে যেতাম এরকম করে। তা আমার কষ্টটা বেশি, প্রিয়াঙ্কা ছোট ছিল, আমার প্রিয়াঙ্কার বইও নিয়ে যেতে হয়, নিতে হয় এরকম। তো এটাই হচ্ছে আমাদের স্কুল লাইফ। পরে 7, 8 আবার নানা মারা যাওয়ার পরে আমি ওখানে পড়াশোনা করলাম। পরে মা দেখতেছে যে এখানে তো আমি সার্টিফিকেট পাবো না, ক্লাস 9-এ উঠে যদি আমি মেট্রিক পরীক্ষার জন্য, আবার আমাকে নিয়ে মা ওই ছোট 3টা বোনরে রেখে মা আর আমি শুধু, তখন হচ্ছে 5 ঘন্টা হাঁটতে হয়। 5 ঘন্টা হেঁটে আমরা আবার বাংলাদেশে আসছি। হ্যাঁ, আগে ছিল 1.5 দিন, ওই ট্রেন থেকে আবার রাস্তা বানাইছে, এটাতে হচ্ছে 5 ঘন্টা হাঁটলে হ্যাঁ পানশুরির দিকে আসা যাওয়া করা হয়। ওই পানশুরি হয়ে আমরা আসছি। এসে দেখি যে সরকারি স্কুলগুলো সব ভর্তি হয়ে গেছে। এখন আমি আর কোথায় ভর্তি হব? শেষমেশ আমার একটা জেঠু ছিল মহালশরীতে, কৃষি ব্যাংকে চাকরি করেন, ওনার কাছে গিয়ে উনি বলে যে এই স্কুলে ভর্তি হতে পারে। পরে মহালশরী পাইলট উচ্চ বিদ্যালয়, এখন তো সরকারি হয়ে গেছে, হ্যাঁ, ওই মহালশরী পাইলট উচ্চ বিদ্যালয়ে ক্লাস 9-এ মা ভর্তি করায় দিয়ে চলে যায়। তখন থেকে আমার হচ্ছে ওই যেটাদের পুরোটা শৈশবই আসলে আপনার একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে আমি আসলে যখন হচ্ছে বাবা মার মানে আদর পেয়ে বড় হওয়ার ওই সময়টুকু আমি মানে ছেড়ে বাংলাদেশে চলে আসছি। একবার বাংলাদেশ, একবার ভারত, মানে আমার এখন পুনর্মিলনী হয় না, পুনর্মিলনীতে আমি এখন ধরেন খাগড়াছড়ি উচ্চ বিদ্যালয়ে পুনর্মিলনী হলেও আমি থাকি, দিঘিনালাতে হলেও থাকি, মানে এইরকম মানে স্কুলগুলো আর কি। কিন্তু বাবা মা কি সেই সময় ত্রিপুরাতেই থাকতেন? হ্যাঁ, ত্রিপুরাতে। আমি 98-এ শান্তি চুক্তি হওয়ার পরে তারপরে মা বাবা ব্যাক করে, এবং মা বাবা ব্যাক করে আমি জানতামও না। আমি তখন মহালশরীতে থাকতাম, ক্লাস 9-এ, তো তখন আর কত বড়, গোসল করতেছিলাম পুকুরে। আমার এক দাদা গিয়ে বলে যে তোমার মা বাবা বাংলাদেশে আসছে, আসো আসো। আমি তখন তো ভয়ে, আমি বলি যে না না যাবো না, মিথ্যা কথা বলতেছে, কারণ আমি তো জানি না, তখন তো আর কোনো ফোন নাই যে চিঠি লিখতাম কেউ যদি বাংলাদেশে থেকে ইন্ডিয়াতে যায়। তখন বললো যে তুমি আমার বিক্রি করে খাবা, এরকম বলতাম। পরে না না আসছে। পরে গিয়ে দেখি হ্যাঁ দিঘিনালাতেই আসছে। তো মা তো চাকরি করতো ফ্যামিলি প্ল্যানিংয়ে, বাবা হাই স্কুলে, সেই সুবাদে মা হচ্ছে কোয়ার্টার আছে, ওই যে বিল্ডিং আমাদের ওখানে কোয়ার্টার পেয়েছে, আপাতত ওখানে উঠেছিলাম। মা বাবাকে কাছে পাওয়ার অনুভূতি কেমন ছিল? কারণ দীর্ঘ সময় তো বাবা অনেক দূরে থাকতেন আপনাদের কাছ থেকে। আমাদের হচ্ছে আমরা 4 বোন হলেও আমাদের হচ্ছে বাবার প্রতি টানটা বেশি আর কি। বাবা, মা তো বকা দেয় ছোটবেলা থেকে, একটু বেশি শাসনে রাখেন। হ্যাঁ, মা বকা দেয় ছোটবেলা থেকে। মা হচ্ছে হেবাঙের এগেইনস্টেও ছিল। তারপরে হচ্ছে এটা মা কি বলে চাকরি করে সব করার দরকার নেই, মা হলো আমরা যে এগুলো বুনে না, আমাদের খুব শখ ছিল ছোটবেলায়। কেউ যদি এগুলো বোনার সময় এমনি খুলে রেখে যাইতো, আমরা হুট করে গিয়ে বসে ইয়ে করতাম। তখন এগুলোও করতে দিত না মা, বলে যে লেখাপড়া করে যদি চাকরি পাও কিনে পড়তে পারবা, এগুলোর পিছনে কেন সময়। মায়ের এই বারণটা আসলে আমার যেটা মানে এক্সপেরিয়েন্স দিয়ে বলবো, বা আমার মনে হয় অনেকেই সহমত পোষণ করবে, সেটা হচ্ছে কি সঠিক পথ দেখানোর জন্য মনে হয় মা শুরুটা একটা বাধা দেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। যদি সেটা করো মানে সেটা যেন
সঠিক পথ দেখে বেছে না, বাবা মার মধ্যে দুইটা এরকম, দুইজন আলাদা আসলে এরকম থাকতে হয়। যেমন আমার মার হচ্ছে এলাকায় গেলে ঘুরলে বলবে যে ওর মেয়েগুলোর মতো অলস আর মনে হয় কেউ নাই, এরকম বলবে। মানে আমরা কিছু করি না, অথচ বাসার অনেকে আছে যে অনেক কিছু করে না, আমরা করি, নিজেরা রান্না করে খাই এরকম। তো এই আমরা ফাজলামি করে বলতাম তোমার মেয়েগুলোকে কেউ বিয়ে করবে না। কারণ তুমি নিজেই তো বদনাম করো। এরকম করতাম না। মার হচ্ছে ওই যে কষ্টটা চিন্তা করে আর কি। আচ্ছা। এই যে হেবাং যখন আমরা খুলতেছিলাম অনলাইনের থেকে, আমি তো রাজি হতাম না, কারণ আমার একটা বাচ্চা ছিল, এরপরে চাকরি, মানে আমি কিভাবে করব। প্রিয়াঙ্কা এই পিছন থেকে প্রতিদিন বলে। তো আমার ছোটবেলা থেকে প্রিয়াঙ্কার প্রতি একটু দুর্বলতা বেশি। আচ্ছা, আপনার ইমিডিয়েট ছোট যে বোন। হ্যাঁ, আমি কোনোটাই কারোর সাথে শেয়ার না করলে ওর সাথে নির্দ্বিধায় শেয়ার করি আমি, যে কোনো জিনিস। যেমন আসে না মানুষ আমার জামাটা অন্য কেউ পরে এরকম, মানে আমার আবার এটা না, আমি কারোর জামাও পরি না কারোরই, কিন্তু আমার নির্দ্বিধায় ওর সাথে আমার শেয়ার করতে কোনো অসুবিধা নাই, মানে একটু টানটাও বেশি। কারণ ওই যে আমরা ছোটবেলায় আলাদা হয়ে গেছি না, ওই একদম তো জোড়ার মতো ছিলাম, এরপরে ছোটবেলায় আমি আলাদা হয়ে গেছি, ওই ফিলিংসটা এখনো আছে, মানে ওর প্রতি এরকম। তো ও যেটা বলে, মানে এখনো আমি বড় হইলে ওকে আমি মানে গাইডার হিসেবেই মনে করি আর কি। তো ও যেটা বলে সেটাকে আর না করতে পারি না, আজকে বলে কালকে বলে, এমন মনে হইতেছে কি সে যেটা বলে সেটা মনে হয় জেনেই বলতেছে, তার জ্ঞানের পরিধি আমার থেকে বেশি বড়, মানে বেশি অনেক এরকম মনে হয়। তো না, আজকে বলে কালকে বলে, তারপরে বললাম যে শোনো আমার এদিকে একটা বাচ্চা, এদিকে অফিসটাও জানো আমি একটা এত বড় দায়িত্বে আছি কলেজের, মেডিকেল কলেজে, তো তুমি নিজেই জানো আমি ওখানে কেমন ইয়ে দিতে হয়। বলে যে না তুমি ডেলি ভাত খাও না, ডেলি তো তরকারি খাও একবার। আমাদের আবার চাকমারা এক দুই ধরনের মানে থাকলে, একটা ওই যে তোজা বলে না, সবজি সিদ্ধ মরিচ ভর্তা, একটা তাবা সবজি, আর একটা মানে মাছ বা মাংস, তিনটা আইটেম মিনিমাম থাকবেই, আর বাকি তো আলাদা ইয়ে করলাম, সবজির আইটেম বেশি থাকে। তো এগুলো নিয়ে শুরু করো। আমি বললাম যে এগুলো নিয়ে শুরু করব আমরা, তো কিভাবে কি হবে, মানুষ তো চিনেও না, এমনিতে রাস্তাঘাটে ঘুরলে এমনিতে বলে ওই যে চাকমা ব্যাংকাই সাপকাই এরকম করে কমেন্ট করে এটা নিয়ে, আবার তোমার খাবার কে খাবে এরকম, না না বলতেছে এরকম। কিন্তু ওরা ঢাকা ইউনিভার্সিটিতে ওর যে ফ্রেন্ড সার্কেল ছিল খুবই সাপোর্টিভ ছিল। অতীশ দীপঙ্কর থেকে আপনি পড়াশোনা করলেন, কিভাবে সেগুলো? ঢাকায় আসা হয়েছিল হচ্ছে আমি যখন এসএসসি পাস করেছি তখন আমরা রাঙামাটি মহিলা কলেজে আমার ভর্তি হয়েছে। ওই সময় হচ্ছে খুবই মানে রাজনীতিক ইয়ে ছিল আর কি। ইভেন আমরা আমাদের সেন্টার পড়ছিল রাঙামাটির সরকারি হল। কত সালের কথা ওটা? এটা 2001 সালে। তো সেই সময়ে হচ্ছে আপনার ওই সময়ে হচ্ছে আপনার খুবই রাজনীতি হরতাল ছিল, রাতে মানে আসা যাওয়া করতে হতো। রাঙামাটি মহিলা কলেজ থেকে রাঙামাটি যে ইয়েটা ওটার অনেক দূর। তো পরীক্ষা দিতে মানে একদম ইন্টার পরীক্ষা দিতে খুব স্ট্রাগল করতে হয়েছে। তারপরে হচ্ছে আসা যাওয়ার এর মধ্যে এমন অবস্থায় হাঁটতে হাঁটতে যদি আসতে না পারি, আর্মিদের গাড়ি দিয়ে একবার এনে দিয়েছিল এরকম। তো আমার রেজাল্টটা খারাপ হয় ওইখানে। তো হয় না মানে কোনো সময় আমার এরকম এত স্ট্রাগলের মধ্যে পড়াশোনার পরেও আমার মানে কোনোদিন রেজাল্ট খারাপ হয় না, বাবা মা ছাড়া ছিলাম। ইভেন আমি বাইরে ছিলাম মানুষের বাঁচায়, ও মানে ওগুলো তো খুবই স্ট্রাগল, খুব ইয়েতে ছিল ওগুলো। তো কাজ করতে হতো, যেমন আমি মহালশরীতে যখন ছিলাম আমি ভোরবেলায় পড়াশোনা করতাম, কারণ যাদের বাসায় ছিলাম ওদের বাসাটাও ছোট। তো এই জন্য হচ্ছে নিজেরটা নিজে কোন জায়গায় কোন সময় তাকে পড়াশোনাটা করলে আমার জন্য বেটার, এই জিনিসগুলো নিজে নিজে বের করে করে ইয়ে করতাম। সেই জন্য যে যখন ওনারা ঘুমায় ভোরবেলায় উঠে আমি রান্না করে বই পড়তাম, কারণ ওনারা উঠে গেলে আমি থাকি হচ্ছে রান্নাঘর এবং মেন যে একটা ঘর আছে মাঝখানে বলে আমরা ডাইনিং বলি আর কি, ওই ডাইনিং এর পাশে একটা আলনা দিয়ে রাখতো, ওইখানে ওনাদের একটা ধরেন এলাকা থেকে কাজের মেয়ে না যে মানে কাজ করার জন্য আনছিল, ওর সাথেই আমার থাকতে হতো রাতে। তো তখন লাইট জ্বালাইলে হয়তো আমি যদি ওখানে লাইটটা জ্বালাই তখন ওদের বাথরুমেও চলে যায়। তো যার কারণে আমি তখন চিন্তা করলাম কি না এখানে পড়াশোনা করলে তো ওনাদের ক্ষতি হবে, সকালে অফিসে যায়, বাচ্চাগুলো স্কুলে যায়। তখন আমি নিজে নিজে মানে মধ্যরাতে উঠে রান্নাঘরে বেঞ্চ আর ডাইনিং থাকতো, ওখানে আমি পড়াশোনা করতাম। সকাল উঠলে তো স্কুলে চলে যাই। তো
মাঝে মধ্যে স্কুলে যাইতাম কি খাবার হয় না, মানে সকাল সময় হয় না, না খেয়ে যাইতাম। আমাদের স্কুলের সামনে একটা দোকান ছিল, উনি হচ্ছে লেখাপড়া পারে না, তো আমরা যখন খাইতাম খাবার টাকা না থাকলে দাগ দিয়ে রাখতো, নিজেরটা নিজে আর কি, মানে আপনি আজকে টাকা শোধ করছেন, ওই কয় টাকা দিচ্ছেন, 5 টাকা দিলে 5টা দাগ খেতে দিত। তো এরকম করে ওই দোকানে খেতাম আমরা। তো এই অবস্থায় ওখান থেকে আমি ইন্টার যখন একটু খারাপ হলো, তখন আমার মন থেকে একদম পুরো উঠে গেছে। আমার মনে হয় কি এই সময় হচ্ছে আমার ওই বইগুলো দেখলে আমি আর করতে পারি, একদম শকড হয়ে। তাছাড়া হচ্ছে বাবা মাও একটু শকড হয়ে, কারণ আমি ইন্টারে স্টার মার্ক ছিল আমার কি বলে যে ফিজিক্স তারকে ইয়েতে। তো ওই স্টুডেন্ট আমার বাবা খুব করছে, আমার মা তো ওই যে সারা জীবন বোকাই দিতে। তো এই নিয়ে তখন তো ধরেন একটু সান্ত্বনা দেওয়া দরকার, ওই সময় তো আর বুঝে না। তো উনি ওই করে নিজেই আমি একটু মধ্যে তখন শুনলাম কি আমার এক দিদি বলতেছে ঢাকায় না একটা নাকি কোর্স আছে, ওইটা পাশ করলে নাকি এসএসসির সমমান হয়। এটা তখন তো আর ভালো মতো বুঝি নাই যে ডিপ্লোমা, তো কোথায় কোথায় ভর্তি করায়, তখন সাইগ ইনস্টিটিউট প্রথম। তো আমরা আসলাম ভর্তি হইতে, এসে আসছিলাম আহসানুল্লাহ ভর্তি হইতে, আমার ছোট মামাই নিয়ে আসছিল, আমি আর আমার এক বান্ধবী ত্রিনাকে। তো নিয়ে এসে সার্টিফিকেট আনি নাই। এখন আমার মামা আবার আমাদেরকে রেখে সার্টিফিকেট আনতে গিয়ে টাইমলি পোষাইতে পারে নাই, আর আহসানুল্লাহতে ভর্তি হইতে পারে নাই। সেই সময় কি করবে, আমার ছোট মামা পরে নিজে ডিসিশন নিল, কারণ আমাদের গাইডার হিসেবে ছিলেন উনি শুধু। বাবা মা তো মাত্র ইন্ডিয়া থেকে আসছে, বাংলাদেশ সম্পর্কে কিছুই জানে না। ঢাকা চিটাগং বললেও অনেক দূরে, তখন ডাইরেক্ট গাড়িও নাই, একটা ডলফিন চলতো, চিটাগং হয়ে আসতে হতো আমাদের। তো ওখানে আসার পরে মামা বলতেছে না, এখানে যেহেতু হয় না, খুঁজি আর অন্য কিছু থাকবে। পরে ইনফরমেশন নিতে নিতে সাইকের খবর পেলাম, সাইকে ভর্তি করলাম, আমি একা ভর্তি হইলাম। ওখানেও একা, আমি আদিবাসী আর কি, যে একা একেবারে পুরা স্টুডেন্টদের ইয়েতে। তো আমাকে সবাই খুব হেল্প করতো, আমার ফ্রেন্ড সার্কেল। এখনো ওই সাইকেল কি পড়লেন? আমি কম্পিউটার ডিপ্লোমাতে ভর্তি হলাম, ওখানে শেষ করলাম। ওখানে 3 মাস ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এ কলকাতায় গেছি, ওখান থেকে এসে ব্র্যাকে জয়েন করলাম। আচ্ছা, হ্যাঁ, ব্র্যাকে জয়েন কারণ আমার সাথে আপনি কি সেখানে কোনো কোটায় গেলেন? না, কোনো কোথা না, আচ্ছা, একদম নরমালি ভর্তি হয়েছি। ডিপ্লোমা 4 বছরের, একদম খুব ভালোভাবে আমি ওইটাকে খুব ভালোভাবে নিয়েছি, আমার রেজাল্টও খুব ভালো ছিল। তারপরে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এ নিয়েছি, ওখানেও চান্স পেয়েছি। গেলাম 3 মাসের জন্য কলকাতাতে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং যাদবপুর ইউনিভার্সিটি থেকে। ওখান থেকে আসার পরে আমি তো দেখলাম যে আমার ডিপ্লোমা করে আমার চাকরি করতে হবে, কারণ আমার আরো 3টা বোন আছে। আমার বাবা মা ইন্ডিয়া থেকে আসছে, হ্যাঁ, মা হচ্ছে সরকারি চাকরি, বাবা হচ্ছে বেসরকারি স্কুলে। তখন মার হচ্ছে রাজস্ব খাতের থেকে ওই যে বেতন বন্ধ। তো এখন আমি দেখলাম যে আমার যদি আরো পড়তেও হয়, তাহলে আমি ইনকাম করে আমাকে পড়তে হবে। তো আমি কি করলাম, ওখানে শেষ করে 2006-এ আমি এসে সাথে সাথে ব্রেকে নিচ্ছে, তখন সার্টিফিকেটও পাই নাই, এর আগে ইন্টারভিউ দেওয়ারও কোনো আমার অভিজ্ঞতা নাই। ব্রেকে ইন্টারভিউ দিলাম, আমাকে সিলেকশন করছে, 3টা মেয়েকে সিলেকশন করছে, তার মধ্যে আমি এক। তারপরে পুরা ট্রেনিংয়ে গেলাম ফরিদপুর টার্কে, বরিশাল টার্কে। ট্রেনিংয়ের পরে আমি একা মেয়ে, আর বাকি সবাই ছেলে, একদম নিয়োগ দিল আর কি, পুরা টিমে আইসিটি অর্গানাইজার হিসেবে। তো আমার দায়িত্ব হয়ে গেছে খাগড়াছড়ি পুরা জেলা। আচ্ছা, খাগড়াছড়ি যতগুলো পাঠাগার ছিল সবগুলো আমি স্কুলে যেগুলো ওগুলোর দায়িত্ব, তার নিজের জায়গায় নিজে আবার গেলাম। হ্যাঁ, তখন আমি মনে হলো যে আমি বিএসসি করবো কেমনে, ওখানে চাকরি করি। আর ওখানে যে ম্যানেজার ছিলেন উনি আবার আমাকে আসতে দেয় না। এইদিকে হচ্ছে তার আপনি গিয়েও খুশি হতে পারেন না, খুশি হতে পারি নাই, কারণ একটা হচ্ছে 2টা কারণ ওখানে। একটু আমি ঠিক আছে চাকরি পেয়েছি, চাকরিটা খুব আমি এনজয় করি, ওটা হচ্ছে ফিল্ডে। ওই স্কুলে পাঠাগারগুলো ছিল, ওখানে কম্পিউটারগুলো নষ্ট হইলে আমাদের ঠিক করতে হতো। তো যার কারণে ওগুলোতে যাওয়া, যেমন মানিকছড়ি, কিছু কিছু জায়গা খুব রুট আছে যেখানে হচ্ছে আমি মেয়ে হিসাবে আমার সেভ না। তো এইটা একটা কারণ আছে, সে কারণে হচ্ছে ওইটা একটু আমি ঢাকায় ট্রান্সফার করতে চাই। তখন ছিল আতিকুর রহমান স্যার, ওই যে জেমসের সাথে ব্যান্ড করে, উনি খুব আমাকে পছন্দ করে।
তো উনি বলে যে আমি তোমাকে নিয়ে আসবো। তো এরই মধ্যে আমিও দেখি হচ্ছে যে একটা ঢাকায় কোনোভাবে ট্রান্সফার করা যায় কিনা। এর মধ্যে আবার আমার হাজবেন্ডের সাথে রিলেশন, ও দেখে যে কিভাবে ঢাকায় আসবে। আচ্ছা, তো ও কি করে, ওই যে সাইবার ক্যাফে ছিল, সারাক্ষণ সাইবার ক্যাফেতে গিয়ে আমার জন্য ইয়ে করতো, মানে জব অ্যাপ্লাই করে দিত, হ্যাঁ, বিডি জব সেট থেকে সিভি ড্রপ করতো। এ করতে করতে প্রতি মাসে ঢাকায় আসতে হয়, ওই যে মিটিং তো আমাদের ডাইরেক্ট এখানে ব্রেকে। তো একদিন মিটিংয়ে আসছি, হঠাৎ করে আকিস থেকে আমাকে ডাক দিল, আকিজের কি করো এরকম। তখন না আসছি, আকিজের হচ্ছে ফাতেমা নার্সিং ইনস্টিটিউট একটা আছে, ফাতেমা নার্সিং ইনস্টিটিউটে এসে হচ্ছে এই নার্সিংয়ে কম্পিউটার টিচার প্লাস হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার জয়েন করি আমি ওখানে জয়েন করার পরে আমি দেখলাম যে আমি তো এখন স্টেবল একটা চাকরিতে। তখন আমি আবার বিএসসি ভর্তি হই অতীশ দীপঙ্করে। এই হলো ঢাকার জার্নি আমার। আচ্ছা, নিশ্চয়ই। আসলে আমরা তো বলি যে অনেক সচ্ছল অবস্থানে থেকেও কিন্তু মানুষ নিজের একটা অবস্থান তৈরি করতে পারে না, কিন্তু আপনি যে একটা স্ট্রাগলিং পিরিয়ডের মধ্য দিয়ে গেছেন, মানে সেখানেও আজকে আপনি একজন উদ্যোক্তা হয়ে উঠেছেন, এটা নিশ্চয়ই আসলে একটা অনুসরণীয় গল্প। আমরা সেই দিকেই যাচ্ছিলাম। একটু জানতে চাই যে এই যে প্রায় দীর্ঘ 17 বছর আপনি মেডিকেল কলেজে প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন, সেটা কোথায়? আমি ওই যে বললাম, আমি আকিজের আদ্দিন চিনেন হয়তো, আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজে ছিলাম, ওখানে নার্সিং ইনস্টিটিউটে ছিলাম, ওখানে কম্পিউটার হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার প্লাস টিচারের দায়িত্বে থাকতে থাকতে 2008 সালে মগবাজারে যে আদ্দিন, ওটা প্রথম হচ্ছে অনুমোদন হয়। তখন আর কে কাজ করবে, তো ওইখানকার কাছাকাছি আমি আবার ওখানে হেল্প করতাম ভর্তির জন্য। ওভাবে থাকতে থাকতে 2010-এ আমাকে টোটালি আমার ট্রেক চেঞ্জ করে মেডিকেল কলেজে আমাদের মালিক আমাকে ট্রান্সফার করে। তো সেই থেকে আমি এখন মেডিকেল কলেজের, মানে এখন আমার কাজে পুরা একদম চেঞ্জ। এখন আমি প্রশাসনিকের কাজে মেডিকেল কলেজের, মোটামুটি এখানে একটা ভালো অভিজ্ঞতায় আছে। তো এখানে ছিলাম 2021 সাল পর্যন্ত, করোনার টাইমটা। পরে করোনার টাইমে আমার তো ওই যে বাসায় বাচ্চা রাখার নেই, এদিকে আমি হেবাংটা অনলাইনে তখনও শুরু করছি। হেবাং তো বেশি দিন বন্ধ রাখি নাই। শুরু করলেন কি হেবাং 2021 সালে? না, হেবাং এর 2016 সালে অনলাইন, 2018 সালে হচ্ছে অফলাইন। কিন্তু আপনি 16 সালে তো তখন ঢাকায় থাকছিলেন। হ্যাঁ, ঢাকায় ছিলাম। তখন জব করছিলেন? হ্যাঁ, যখন জবের পাশাপাশি। আচ্ছা, তাহলে সেই জার্নিটা একটু শুনি, যে জবের পাশাপাশি নতুন করে একটা কাজ শুরু করা, সেটাও তো নিশ্চয়ই অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল আপনার জন্য। চ্যালেঞ্জিং ছিল, হ্যাঁ। একটা জিনিস হচ্ছে যে আমি বলছিলাম আমার মার হচ্ছে রাজস্ব খাতে ছিল, তো আমার বাবা হচ্ছে একটা কথাই বলতো আমাদেরকে, আমাদের কিছু নাই। ধরো এই যে এইভাবে শরণার্থীতে যখন চলে গেছি, আমাদের সব জায়গা জমি হারিয়েছি। তো একটাই জিনিস, সার্টিফিকেটটা হারাবে না, শুধু পড়াশোনা, মানে পড়াশোনা ছাড়া আর কোনো গতি নেই। এই সময় আমি নিজে স্টুডেন্ট ছিলাম প্রিয়াঙ্কা ঢাকা ইউনিভার্সিটিতে। প্রিয়াঙ্কাকে আমার আরেকটা দায়িত্ব ছিল, আমার বাবা মা খালি আমাকে টাকা দিত, বাকি সব 3টা বোনকে গাইড করার দায়িত্ব আমার। তো হ্যাঁ, বাবার হচ্ছে ঘর কোনো, বাবা বের হয় না, এখনো ঢাকায় আসে না, আসলে 2-3 দিন থাকতে পারে এরকম। তো আমার বাবার হচ্ছে একটা স্বপ্ন, ওনার কোনো একটা মেয়েকে ইউনিভার্সিটিতে পড়াবে, আর আমার তো হচ্ছে ওই যে রেজাল্টটা খারাপ হয়ে ওনার স্বপ্ন ভেঙে গেছে। তো প্রিয়াঙ্কাকে নিয়ে যখন বাবার হলো, তো আমিও হেল্প করলাম। আমি নিজে ইন্টার ফেল করার পরে আমি প্রিয়াঙ্কাকে নিজেই ওই চিটাগংয়ে ক্যান্টনমেন্ট কলেজে ভর্তি করিয়েছি। আমি নিজেই সব কিছু গাইড করে ওকে ভর্তি করানোর পরে ওখানে রাখা, তারপরে ও কার সাথে, ওখানে তো হোস্টেল নাই, ওখানে রাখা, ওগুলো পাস করার পরে আবার এখানে ইউনিভার্সিটিতে ভর্তির জন্য কোচিংয়ের রাখা, এগুলো সব এখানে আমি করছি। এখন আমার পাশাপাশি আমার হাজব্যান্ড, তখন তো হাজব্যান্ড না, তখন মানে আমাদের রিলেশন ছিল, ও খুব হেল্প করছে, মানে ইয়েগুলো। তো আরও এর সাথে বাকি যে 2টা ছোট বোন আছে না, ওরাও আমার গানে,
মানে ওদেরকেও স্কুলে পাঠাইতে হতো। মানে বাবার মোটামুটি বাবা মার পরের দায়িত্বটাই আসলে সংসারের বড় সন্তান হিসেবে আপনি পালন করেছেন। তো এত স্ট্রাগলিং পিরিয়ডের মধ্য দিয়েও ভালোবাসা প্রেম চলছিল আপনার, ইন্সপায়ারিং। ওই যে সাপোর্ট টিপসটা ছিল আসলে, ওকে যদি আমি ঢাকায় এসে যদি না পেতাম ওই সাপোর্ট গুলো, মেয়ে মানুষ হিসেবে, ইভেন আমি ক্লাসে গেলে, আমাদের তো ইভিনিং ক্লাস ছিল, ওই ইভিনিং এ আনিস জীবনে প্রেম ভালোবাসা থাকবে, তা না হলে জীবন কেন বলো, তাই না? ইভিনিং এ খাবারের প্রতি তোমার প্রেম আছে। হ্যাঁ অবশ্যই খাবারের প্রতি আমার প্রেম আছে। খাবার নিয়ে আমরা কথা বলবো অবশ্যই। এখানে দুটো ডিশ আছে আপনার, আমরা সেই দিকেই যাচ্ছিলাম। জি, যেটি বলছিলেন আপনি। হ্যাঁ, তো ওই সময় হচ্ছে আমার তো প্রিয়াঙ্কার ইয়েতে, তো সেই যে আমাদের যে স্ট্রাগলটা ছিল, আর্থিক অনটনের এটা ছিল, তো প্রিয়াঙ্কা কি হইতো তখন রোকেয়া হলে থাকতো না, রোকেয়া হলে টিবি হল আছে, টিবি হলে দেখবেন যে ওই যে এখন এগুলা আমাদের ওখানে যে কাপড় আছে না, ও যে শীতকাল হলে আমরা কিনতাম, বলে এখন তো বলে ফুটপাত বলি আর কি, ওখান থেকে এনে, তখন তো এত ফুটপাত ছিল না, কিন্তু চিটাংয়ে খুব ভালো ইয়ে ছিল, ওগুলা এনে ওই ইয়েতে বিক্রি করতো, এই রোকেয়া হলের টিবি হলে। ওর ইয়েটা ওরকম করে চলতো, কিছুটা ও এভাবে দিত, আমি টিউশনি করতাম এভাবে, আমরা ছোট বোন দুইটা, বাবাও দিত আর কি কিছু, এরকম করে ম্যানেজ মোটামুটি অংশগ্রহণই। হ্যাঁ, তো আমি এই যে 8 দিনে জয়েন করার পরে ওই সময় একটু আমার হাজবেন্ড ব্যাংকে চাকরি পায়। এই যে আপনি জব করছেন, এর পাশাপাশি যেটি জানতে চাচ্ছিলাম, 16 সালে আপনি উদ্যোক্তা হিসেবে আসলে আত্মপ্রকাশ করলেন, এবং সেটা তো নিশ্চয়ই অনলাইনে ছিল না 16 সালে? হ্যাঁ, অনলাইনে ওখানে আসতেছি আমি। ওইখানে থেকে প্রিয়াঙ্কা বলে যে এটা আর্থিকও একটা হবে, আমাদের হচ্ছে একটা আদিবাসী খাবারের একটা ইয়ে হবে, বৈচিত্র্যতা হবে। তখন আমাদের এখানে দুটো খাবার আছে, আমরা এটা নিয়ে একটু কথা বলি। আমি তার আগে জানি যে অনলাইন বিষয়টা তো একেবারেই নতুন তখন। হ্যাঁ, একদম নতুন। মানে আপনারা কিভাবে বুঝলেন যে এটা আসলে ক্লিক করতে পারে, বা একটু শুনতে চাই সেই জায়গাটা, এবং একই সঙ্গে দুটো ডিশ আছে সেটা নিয়েও জানবো। জি প্লিজ আনিস, তুমি নিশ্চয়ই টেস্ট করতে চাচ্ছ, তোমার সঙ্গে আমি করব, এবং তুমি তো একেবারে প্লেট চামচ নিয়ে হাজির। হ্যাঁ একদম, সেটা না হলে আমরা কিভাবে টেস্ট করব বলো? আমাদের সঙ্গে আমাদের পুরো টিমও টেস্ট করবে, আমরা অনিয়ারই নিব। জি, যেটি জানতে যাচ্ছিলাম, এটা আসলে আমাদের যেটা হয় যে অনলাইনে থেকে, তখন 2016 সালে আমিও ঠিক মতো ফেসবুক ইউজ করতে পারতাম না, কিন্তু এক্ষেত্রে প্রিয়াঙ্কা একটু খুব ভালো ছিল, পেজটাও ও খুলছে, পোস্টটাও ওই দিয়েছে আর কি। তো ওই সময় আমার ওই অনলাইনের বিষয় নিয়ে ও এত মানে হচ্ছে কম, খুবই রেয়ার আর কি। তো এইগুলোর পাশাপাশি প্রিয়াঙ্কাই বলতেছে, তুমি দেখো না, আমরা একটা পেজ খুলে দেখি। তো এই শুয়ে আসি 3-4 বোনে, আমরা কথা বলতে বলতে ও বলতেছে তাহলে কি দিব, দেখ খুলো তোমার যদি খুলতে ইচ্ছে করে খুলো, কি দিব নাম। তো কোন প্রিয়াঙ্কা বলেছে কি, যেহেতু আদিবাসী খাবারের প্রথম রেস্টুরেন্ট প্রথম খুলতেছি, তাহলে হেবাং হচ্ছে আমাদের খুব জনপ্রিয় সবার, মানে হেবাংয়ের কথা শুনলে মুখে পেজের নামকরণ করা হলো হেবাং। পরে কি খাবার দিয়ে শুরু করলেন? ওই প্রথম অর্ডারে ছিল আমাদের চিকেন হুরবু। আচ্ছা, এখানে একটা চিকেন আইটেম আছে, এটা হচ্ছে ব্যাম্বু চিকেন, এটা বাসা থেকে ঢেলে দিছি আপনাদেরকে। ও আচ্ছা, ব্যাম্বু চিকেন যেটা বাসে হয় না, বাসের ভিতরে পাহাড়ের মুরগি। একটু প্রসেস প্রণালীটা বলেন তো দর্শকদের জন্য। এটা হচ্ছে আদা থাকে, একটু সরিষার তেল থাকে, সাবারাং পাতা থাকে, পাহাড়ি মুরগি, বেশ শক্ত পাহাড়ের মুরগি, হ্যাঁ পাহাড়ের মুরগি। এটা তেল খুবই কম, বাসের ভিতরে দিয়ে সবকিছু মিক্স করে বাসের ভিতরে দিয়ে আমরা মানে রান্না করি আর কি। এটা কি মেরিনেশনের কোনো বিষয় আছে? একটু মেরিনেট করতে হয়, না বেশিক্ষণ রাখতে হয় না, এবং স্বাদটা কিন্তু বেশ ভালোই পাওয়া যাচ্ছে। এটা কি একটু সল্টি হবে এমন নাকি? একটু কারণ এটা ভাতের সাথে। আচ্ছা, আপনি এমনি খেলে তো ইয়ে হবে, ভাতের সাথে খেলে একটু তখন মানে লবণ কম লাগবে। এটাকে আপনারা বলছেন ব্যাম্বু চিকেন? হ্যাঁ, মানে ব্যাম্বু চিকেন তো হচ্ছে আমাদের নাম না, এটা তো এখন মানে আপনাদের দেয়া নাম বলবো আর কি। ব্যাম্বু চিকেন না, এটা আমরা বলেছি হুরোসুমো। হেবাং শব্দটার অর্থটা আসলে কি? হেবাং শব্দটা হচ্ছে একটা রেসিপির নাম। এই যে আপনার যে প্রসেসটা না ব্যাম্বু চিকেনের, এই প্রসেসটার নামই হচ্ছে হেবাং। আচ্ছা, আপনাদের যেমন ভুনা আছে, ভুনা আমাদের হেবাং। এটা একটা মানে সবার প্রিয় রেসিপির নাম। জি, তো ওই 16 সাল থেকেই হচ্ছে আমরা ভাবে বলতে বলতে অনলাইনে, শীতকাল ছিল, ফ্রেন্ডস বিনের ডাল ছিল, তারপরে হচ্ছে শিম সিদ্ধ মরিচ ভর্তা ছিল,
তারপরে হচ্ছে আমাদের কাঁচা কাঁঠালের সাথে গরুর মাংস ছিল। অনেক আইটেম আপনাদের রয়েছে। হ্যাঁ, ওই আপনি যেহেতু দুটো আইটেম এনেছেন, আমরা এই দুটো আইটেম নিয়ে একটু বেশি কথা বলতে চাই, কারণ দর্শকরা যেহেতু দেখছেন নিশ্চয়ই জানতে চাইবেন যে রেসিপিটা কেমন ছিল। আপনি বলছিলেন যে এটা বাঁশের ভেতরে ওটাকে কুক করা হয়, এটা একটা ম্যারিনেশনের ব্যাপার আছে। এখানে কি কি ইনগ্রেডিয়েন্ট আপনারা আসলে ইউজ করেন যদি জানতে চাই? এখানে হচ্ছে কাঁচামরিচ ছেঁচে করা হয়, কাঁচামরিচ, আদা বাটা আর কি, আর হচ্ছে সরিষার তেল, আর হচ্ছে আপনার সাবারাং পাটাটা দিয়ে লবণ, হলুদ, আর কেউ যদি চায় একটু জিরা দিতে পারে। জিরা এখন তো একটু জিরা দেয়। আগে কারি পাতাও দেখা যাচ্ছে। কারি পাতা না, এটা কারি পাতাটাই হচ্ছে সাবারাং পাতা। ওটা আমাদের একটা আপনারা সাবারাং পাতা, হ্যাঁ ওটা সাবারাং পাতাই বলি আমাদের ওইটা। তো ওইটাকে পুরো ম্যারিনেট করে মাখে বাঁশের ভিতরে দিলে, বাঁশের ভিতরে দিয়ে ঢাকনাটা হচ্ছে কলা পাতায় দিয়ে মুখে দিতে হয়। যখন আপনি আগুনে দিবেন, বাঁশটা তো তাজা থাকে, বাঁশটা পুড়ে যেতে এবং ওই যে সামনে ওই যে ইয়েটা ধোয়াটা আস্তে আস্তে তখন মাংসটা হয়ে যায়। 20 থেকে 25 মিনিটের মতো সিদ্ধ করলে হয়ে যায় একেবারে। চমৎকার। এবং আমরা যতটুকু জানি যে আপনি আপনার এই রেস্টুরেন্টে যে খাবারগুলো তৈরি করছেন একেবারে পিওর, রাসায়নিক কোনো উপাদান বা কোনো কেমিক্যাল কোনো কিছু আপনারা ইউজ করছেন না। খুব ভালো লেগেছে এটা শুনে। আরও একটা আইটেম রয়েছে এখানে, এটা একটা পিঠা আইটেম খুব সম্ভবত, একটা কলা পাতায় আর একটা গোল করে আপনি বানিয়ে নিয়ে এসেছেন। একটু জানতে চাই কি কি পিঠা আছে এখানে? এখানে দুটো পিঠা আছে, একটা হচ্ছে কলা পাতায় যেটা মোড়ানো, ওইটাকে বলি আমরা কলা পিঠা। এখানে পাহাড়ি কলা থাকে, আর হচ্ছে জুমের যে মানে চাল হয় এইটার গুঁড়া থাকে, এটা মিক্স করে, কোনো চিনি ইউজ করা হয় না। কলার মধ্যে যে মিষ্টিটা, ওই মিষ্টিটুকুই শুধু। বেশ স্বাস্থ্যসম্মত। হ্যাঁ, আর ওইটা হচ্ছে বিন্নি চালের গুঁড়া দিয়ে, ওখানে হালকা চিনি ইউজ করা হয়। তারপরে হচ্ছে অনেকে নারিকেল দেয়, অনেকের আবার নারিকেল একটু গ্যাস হয় সেজন্য নাও দিতে পারে। তারপরে হচ্ছে ওইটাকে হচ্ছে বিন্নি চালের গুঁড়া দিয়ে আমরা বড়া পিঠাটা বলি। এই বড়া পিঠাটার একটা ঐতিহ্য আছে আমাদের, হচ্ছে কোনো বাড়িতে গেলে ধরেন নাস্তা বলে না, মানে এইটা বড়া পিঠাটা দিয়ে আমরা পরিবেশন করি আর কি। এগুলো বানাতে তো একটু সময় লাগে, এটা তো হচ্ছে চালের গুঁড়াটা রেডিমেড থাকলে এমনি বানায় ভাজি করে দিলে। আপনাদের মনে হয় পাহাড়ি খাবার তো এগুলো সবই, এগুলোই যে আমাদের দেশের বাঙালিরা আমরা যারা পছন্দ করছি বা নতুন নতুন কাস্টমার আপনার তৈরি হচ্ছে, কেমন লাগে আসলে? শুরুটা কেমন ছিল? খুবই ভাল লাগে। শুরুটা হচ্ছে এমন না, শুরুটা তো আমরা অনলাইন পেয়েছি। শুরুটা যখন অনলাইনে আমরা যখন 2016 সালে ফেব্রুয়ারির 4 তারিখে যখন আমরা পেজটা খুলি, আমি প্রিয়াঙ্কা খুলে তখন পোস্ট করে, তখন আমাকে দেখা যায় যে দেখো রেসপন্স করতেছে, সবাই খাবার চাচ্ছে। তো পরে যখন চাচ্ছে তখন আমি সেদিন অফিসে যাওয়ার সময় 2000 টাকা দিয়ে গেছি। তো বললাম যে ঠিক আছে, কি কি রান্না করবা ইয়ে করো। তো 5 তারিখ থেকে আমরা হোম ডেলিভারি দিই, শুক্রবার ছিল। তো তখন ডিসিশন নেওয়ার পরই আমরা পরের শুক্রবার, যেহেতু আমরা শুক্রবারে দৌড়ি আর কি, তো শুক্রবারে আমরা যেটা রান্না করব সেটাই ইয়ে করছি। ওই দিনে আমরা হোম ডেলিভারি দিয়েছি, সকালে আর রাতে, 2টা ডিনারে। ওই সময় তো কোনো ফুড পান্ডা ছিল না, কিছু না, জাস্ট লোকাল বাসে করে কাছাকাছি। হ্যাঁ, নিজেরাই গিয়ে, আমার ভাই ছিল, যারা ছেলে ছিল তাদেরকে লোকাল বাসে করে পাঠিয়ে দিতাম, আর যারা মানে কাছাকাছি আমরা রিক্সা দিয়ে যেতাম মেয়েরা, এরকম করে হোম ডেলিভারি দিয়ে প্রথম দিনই আমরা 2000 টাকায়, যখন প্রোডাক্ট কেনার পরে বিকালে এসে যখন আমি দেখি যে 10টা ডেলিভারি দিচ্ছে, লাভ হলো মানে 10,000 টাকা পেয়েছি, মানে 10টার বেশি ডেলিভারি ছিল মানে সকালে নিয়ে। তো তখন বললাম যে না, তখন আমার মানে ইয়ে হলো যে এর আগে না, আমার ছোটবেলা থেকে খুব ব্যবসায়িক মেন্টালিটি ছিল। আমি যখন ওই যে নানার কাছে ছিলাম ক্লাস 5-এ, নানার একটা বেগুন ক্ষেত ছিল, বেগুন ক্ষেতের আশেপাশে তো সবজি হইতো না, ওই যে থানকুনি পাতা, তারপরে নানার চালের উপরে লাউ ছিল, ওগুলো আমি নিয়ে মাথায় নিয়ে আমি থানা বাজার বলে দিঘিনালা থানা বাজারে সামনে ওই যে হাট বাজারে বসতাম বিক্রি করার জন্য। কিন্তু আপনি বলছিলেন যে আপনার এই ব্যবসার পেছনে আপনার বোনের উৎসাহটা ছিল সবচেয়ে বেশি, এবং তার অবদানই আজকে হেবাং দাঁড়িয়েছে। একটু জানতে চাই যে আমরা দুটো আইটেম টেস্ট করেছি বিরতির আগে, বেশ ভালো ছিল,
একটা ছিল ব্যাম্বু চিকেন, আর একটা হচ্ছে আপনার পিঠা আইটেম ছিল। পিঠা, এখানে আরো 3টা আইটেম আছে, একটু আমরা 3টা আইটেম নিয়েই জানতে চাই। শুরুতেই যদি আমরা এই স্যুপটা নিয়ে একটু কথা বলি। এটা হচ্ছে আমাদের মুন্ডি, এটা রাইস নুডলস এখন খুবই জনপ্রিয়। আচ্ছা, আপনার একটু ক্লান্তি লাগলে টক ঝাল, যেহেতু এটাতে খুব ভালো লাগে। এটা কি ইনস্ট্যান্ট করা যায়? বিষয়টা কি এমন? ইনস্ট্যান্ট না, এটা ইনগ্রেডিয়েন্টটা একটু বেশি, যে পানিটা মেইন, যে পানিটা যদি ওখানে যদি ঠিকমতো ইনগ্রেডিয়েন্টটা না হয় তাহলে স্বাদটা হয় না। তো এর সাথে হচ্ছে আসে রাইস নুডলসটা, ওটা তো সেদ্ধ করে নিতে হ্যাঁ হবে। ওটা হোমমেড রাইস নুডলস কিন্তু। আচ্ছা, homemade। তারপর হ্যাঁ, তারপরে আমরা চিকেন দিই, ডিম দেয়া হয়। এরপরে হচ্ছে আপনার ওখানে যে যারা শুটকি খায় তাদের জন্য চিংড়ি শুটকিটা দিই। আচ্ছা, তো একদম অরিজিনাল যেটা, ওখানে তো আমরা স্ট্রিম মানে শীতলের ইউজ করে। তো আমরা যেহেতু এখানে আমার কাস্টমার বেস অনুযায়ী আমার খাবারটা করতে হয়, তার মানে সে কারণে এটাতেও আমরা শীতল একটু use করা হয়। হ্যাঁ আমরা একটু ফিউশন করছি যাতে আমরা শীতলটা না লাগে। তো সে কারণে আমরা চিংড়ি শুটকির যে গুঁড়াটা ওইটা আমরা আলাদা রাখি, নিজেরা আমরা ভেসে গুঁড়া করে রাখি। কেউ যদি শুটকি পছন্দ করে তাহলে দিয়ে খাবে, আর যদি শুটকি পছন্দ না করে নাহলে না দিয়ে এবং খাবে। এখানে পানির ব্যবহারটা কিভাবে করা হয়? আলাদা করে কি গরম এভাবে পানি থাকে, দেওয়া হ্যাঁ হয়? আলাদা গরম পানিতে আলাদা থাকে। এটা ঢেলে দিলে আমাদের Instant এখানে noodles গরম এর পানি মতো। আছে, আমরা একটু দেখাতে চাই দর্শকদেরকে। এইটা আমি সাহায্য করব? না, সমস্যা নেই, দিয়ে দিচ্ছি। মানে আসল ইনগ্রেডিয়েন্টটা এই পানির মধ্যে। এখন এখানে বাকি ইনগ্রেডিয়েন্ট গুলো দেওয়া আছে, আপনি একটু মাখিয়ে তারপর একটু খেতে হবে। জুস স্যুপটাও নিতে পারেন, অসুবিধা নেই যদি ট্রাই করতে চান। এখন মানে এটা গরম গরমই ভাল লাগে। তো এখানে মরিচের পরিমাণটা আপনার যতটুকু দরকার ততটুকু দিয়ে খেতে পারবেন। আনিস, তুমি কোনটা টেস্ট করবে? এখানে আরো দুটো আইটেম আছে হ্যাঁ, ম্যাডাম, আমরা এটা সেটা নিয়ে হচ্ছে একটু জানতে চাই। এটা হচ্ছে চিকেন, আমরা মুরগি আর কি ব্রয়লার মুরগি দিয়ে লাকসু বলে, এখানে ত্বক, মরিচ, তারপরে ধনেপাতা, পেঁয়াজ দেখতে পাচ্ছেন, এগুলো সব দিয়ে হচ্ছে করা হয় আর কি। চিকেন লাক্সুটা টেস্ট করা যায়। হ্যাঁ, এটা এটা টেস্ট করতে test চাও? করতে পারেন। আচ্ছা, সেটা কি আমরা কি অনেক সময় বলি না যে একটু চিকেন সালাদ? হ্যাঁ, এই টাইপের একটু, হ্যাঁ। আচ্ছা, সে মানে এইরকমই বলা যায়, তাই না? জি। আচ্ছা, আনিস তুমি আরেকটু এটা আমার নিবে? কাছে দেখে মানে চিকেন ঝালমুড়ির মতো মনে হচ্ছে। না, আমি ঝালমুড়ি আমি নাম কিন্তু দিতাম। সুন্দর একটা স্মেল পাচ্ছি। হ্যাঁ, যেহেতু ধনেপাতাও আছে। ধনেপাতা আছে। আপনি বলছিলেন যে আপনাদের রাইস নুডলসটা একেবারে হোমমেড, সেটা কি পাহাড়ি এলাকা থেকেই আসছে? এটা ভীষণ ভালো, পাহাড়িতে। স্পাইসি এবং স্বাদগুলো একেবারে মনে হচ্ছে আমি ফিল করছি প্রত্যেকটা খাবারের ইনগ্রেডিয়েন্টস এর যে স্বাদটা আর কি। ঝালটা যেটি একটু বলছিলেন। কম বেশি দেয়া যায় আর কি, ঝাল। আরো একটা আইটেম আছে ওইটা ওখানে, হচ্ছে সেটা ডিম নিয়ে একটু হেবাং। শুনি। এটা ডিম হেবাং, এটা কলাপাতায় হয়, আপনি এমনি নরমাল পাতিলেও হয়। কলাপাতার এটা কলাপাতায় করা হয়েছিল, দেখে বুঝতে পারছেন ওই যে ইয়েগুলো মরানোগুলো দেখে। তো ওই ওইখানে হচ্ছে একটু হালকা মানে একদম 1-2 ফোঁটা তেল, আপনার পেঁয়াজ থাকবে ওখানে, ধনেপাতা, কাঁচামরিচ একদম বেটে দিতে হয়। ওই তারপরে হলুদ অল্প আর লবণ দিয়ে একদম ফেটে, আচ্ছা, তারপরে তার মানে একদম কাঁচামরিচ এমন বেটে ভাবে মানে পেস্ট দিতে হবে পেস্ট ওখানে? দিতে হবে, হ্যাঁ। কুচি না? না কুচি না, এমন ভাবে দেখে দিবেন যাতে মানে মানে একটু ভাবটা যেতে না পারে। তো যদি চুলায় দেন একদম অল্প আঁচে দিতে হয়, আর যদি স্টিমে দেন স্টিমে হয়ে যাবে। পাহাড়ি কাঁচামাল সংগ্রহ করা, সেটা আবার ঢাকায় নিয়ে আসা, এবং সেটা দিয়ে আপনারা যে আইটেমগুলো তৈরি করছেন গ্রাহকদের কাছে সেগুলো পৌঁছে দিচ্ছেন। এটা কি অনেক মানে বলা যায় না এটা লেন্দি প্রসেস বা একটু কঠিন প্রসেস কিনা? আমাদের এই হেবাংয়ের সবচাইতে মানে চ্যালেঞ্জিং যেটা, এটা হচ্ছে সোর্সিংটা। আচ্ছা, এইটা যে সোর্সিং এর যে এত মানে কষ্টকর, এই কষ্টকরটা যে আপনি যে কমাবেন কোনো উপায়ে, এটা আসলে খুবই কঠিন। আপনার যেমন আপনি সোর্সিংটা দেখেন, ঢেঁকি শাক কেউ চাষ করলেও হবে না, এটা একদম প্রাকৃতিক জঙ্গলের মধ্যে। আপনার ওখান থেকে যেমন আমি বলি আমরা শামুকটা বিক্রি করি তোতালি ছোট জিরির মধ্যে, এগুলো না তুললে কেউ আনবে না, এটা কোনো চাষ করেও না। তো কিছু কিছু জিনিস আছে এরকম, বাঁশকরলটা এটা সিজনাল, আমাদের খাবারটা বেশিরভাগই সিজনাল। তো এগুলো হচ্ছে আপনার কইভাবে আসবে, একদম প্রত্যন্ত এলাকা একদম গ্রামের থেকে ওরা আমাদের শহরের হাট বাজারে আসে, তারপরে আমরা ওখান থেকে কিনি। ওখান থেকে কিনে ঠিক মতো পৌঁছানোটা ওটা আরেক চ্যালেঞ্জিং, প্যাকেজিংটা কিভাবে হবে। আচ্ছা, যেমন আমার মুরগিগুলা আমাদের তো আমরা আবার জবাই করি না, জবাই করা
হাতে উঠছে কিনা এটা দেখতে হয়। ওইটা যদি উঠে তারপরে আমি পাবো, আদারওয়াইজ আমি নিতে পারবো না। আমি তো নিজে জবাই করে আনতে পারি না, কারণ আমরা তো আর বুদ্ধিস্টরা তো আমরা জবাই করি না। তো এই যে এই প্রসেসগুলো মানে প্রত্যেকটা আইটেমের আলাদা আলাদা প্রসেস। হেবাং যে রেস্তোরাঁ, এখানে কিন্তু একেবারে পাহাড়ি ইন্টেরিয়র আপনি গড়ে তুলেছেন। এই আইডিয়া বা চিন্তা কিভাবে আসলো বা কিভাবে সাজিয়েছেন? এইটা হচ্ছে আমরা আমাদের নিজস্ব আমরা কোনো ইন্টেরিয়র থেকে করি না। আমাদের ভাই বোনরা মিলে আমাদের রেস্তোরাঁগুলো ইন্টেরিয়র করি এবং কাজগুলো করি। আমার খালাতো ভাই আছে একজন আর্টিস্ট, সুফল চাকমা, ও হেল্প করে এগুলো। তারপরে আগে একটা দাদা ছিল তিতাস দা, ওনার ছবিগুলো দেখলে ওখানে দেখবেন। তারপরে আরেকটা আছে তুফান, ও এখন বাইরে স্কলারশিপে আছে। তো প্রিয়াঙ্কা, সুচিন্তা, মানে আমরা আমাদের বোনগুলা সবাই মিলে হলো আমরা নিজেরা এখানে এটা হলে ভালো এরকম করে করে ডেকোরেশন করে করে করি আর কি। চমৎকার। এবং এই যে খাবারগুলো, আমরা তো এগুলো আদিবাসীদের খাবারই আসলে বলতে পারি, এবং হেবাঙে তো মানে পুরো সবগুলো আইটেমই হচ্ছে আদিবাসীদের। মানে সেই জায়গা থেকে যদি একটু জানতে চাই, 16 সাল থেকে এখন হচ্ছে 2026, প্রায় 10 বছরের পথ চলা, কি মনে হয় আমাদের দেশের যে মূলধারার খাবারগুলো আছে এটার সঙ্গে কি হেবাঙের এই খাবারগুলো একাকার হয়ে যেতে পারে কিনা, সেই মূল ধারায় আসতে পারে কিনা, যদি এক কথায় জানতে চাই? হ্যাঁ, অবশ্যই আসতে পারবে। কারণ কেন, আজকে 16 সালে আমরা যখন অনলাইন শুরু করছি তখন দিঘিনালা বাজারে আপনি যদি দেখেন ছোট ছোট হচ্ছে মানে পর্দা দিয়ে দোকান থাকে আর কি, ওখানে চাটা বিক্রি হয়, ওইখানে কিছু পাওয়া যাইতো। আপনি ওই সময় রাঙামাটি খাগড়াছড়িতে ঘুরতে গেলে ওরকম করে রেস্তোরাঁ হিসেবে পাবেন না। যেগুলো পাবেন এগুলো হচ্ছে ওই যে ছোটখাটো হোটেলগুলো এগুলো। তো ওই সময় থেকে আপনি এখন দেখেন, এখন তো আপনার মোটামুটি একটা ঢাকাতে না, মানে আমাদেরটা ধরেন লাঞ্চ আর ডিনার বেচ, কয়েকটা আপনার হচ্ছে স্ন্যাক্স টাইপের এরকমও হয়েছে। তো আসলে কি জিনিসটা অনেকে স্ট্রাগল, তো অনেকে চাইলেও হচ্ছে ইয়ে করতে পারে না। তো রাঙামাটিতে হয়েছে অনেক কিছু, এখন খাগড়াছড়িতে, দিঘিনালাতে। তো ওই সময় থেকে যদি আমাদের আজকে এই পজিশনে হয় তাহলে আশা করি ইন ফিউচারে আমাদের আরো বেশি ভালো বা হবে, কারণ আমাদের কাস্টমার বেজই হচ্ছে বাঙালি। মানে আমার রেস্টুরেন্টে চাকমা কম, মানে আদিবাসী হইলেও যারা বাইরে থেকে আসে তারা মানে দিঘনালা ধরেন খাগড়াছড়ি, তিন পার্বত্য জেলা থেকে যারা অফিসিয়ালি কাজে আসে, ওদের জন্য খুবই ভালো জায়গা। তারপরে হচ্ছে আর বেশিরভাগই কাস্টমার হচ্ছে আমার 80%ই হচ্ছে বাঙালি। বাঙালিরা আসলে কোন আইটেমটা বেশি পছন্দ করে? এখন বাঙালিরা কোন আইটেমটা পছন্দ করে বললে আমি বিপদে পড়ে যাই। কারণ আমাদের একটা আছে, ওইটা হচ্ছে চিকেন হুরবু যেটা বলি, ওইটা আমাদের একদম 2016 থেকে আজ পর্যন্ত নন স্টপ। ওইটা ব্রয়লার মুরগি দিয়ে শুধু আদা, কাঁচামরিচ, ধনেপাতা আর অল্প একটু তেল দিয়ে করা হয়। তো এই জিনিসটা হচ্ছে অনেকে মানে খুবই পছন্দ করে, খুবই রেগুলার কাস্টমার এটা আছে, মানে কাস্টমারদের। আর বাসকরলের সিজনে তো অনেক মেনু থাকে, ওই যে যেমন সিজনাল বেসটা, তো সেই কারণে হচ্ছে টেস্ট বাট চেঞ্জ করার জন্য যেইটা খুবই একটা মানে আমাদের খাবারগুলো খুবই একটা মানে ভালো জায়গা আর কি। মানে আজকে তো ধরেন চাইনিজ খেতে গেলেন আপনার চিকেন ফ্রাই বাধ্য হয়ে খেতে হবে, কিন্তু যখন আপনি পাহাড়ি খাবারের আসবেন তখন আপনি আজকে এটা খেয়ে গেলেন, কালকে আবার আরেকটা খেতে মানে আরেকটা নতুন আসবে। তো সেই কারণে হচ্ছে এই কারণে আমি কি করি, আমি ফ্রিজ আপ করে রাখি না। সিজনাল হইলে সিজনালে খেতে আসবে, সিজনালের বাইরে আমি আবার এটাকে ফ্রিজ আপ করে রেখে দিব, ফ্রিজ আপ করে খাবো। এই স্বাদটা তো কাস্টমারদের আপনাদের খাবারগুলো সম্পর্কে অবশ্যই আইডিয়া দিতে হয়। হ্যাঁ, প্রথম দিকে আমাদের একটা অর্ডার নিতে অনেকক্ষণ লাগতো, মানে বুঝাইতে হতো এটা কি দিয়ে হয়, কিভাবে হয়। এখন অনেক মানে একদম ইজি হয়ে গেছে বলতে হবে। অর্ডারের প্রসঙ্গে যখন আসলেন, কর্পোরেট অর্ডারও আপনারা পাচ্ছেন, সেই অভিজ্ঞতাগুলো একটু শুনি। কর্পোরেট অর্ডার এই যে কিছুদিন আগে 1000 জনের যে আমাদের পার্বত্য মন্ত্রণালয়ে যেটা বিজু উৎসবের, ওইটা আমাদের প্রতি বছর দিতে হয়, এই বছর 1000 দিতে হয়েছে। তারপরে এর আগে আমাদের কঠিন শিবর দান উৎসবে 1600 মানুষের করা হচ্ছে, ওখানে আমরা ওখানে গিয়ে রান্না করে দিই। এগুলো কি কেবল পাহাড়ি উৎসবের ক্ষেত্রে বা বাঙালিদের ক্ষেত্রে কি আসলে কোনো অর্ডার আছে কিনা কর্পোরেট অর্ডার? কর্পোরেট অর্ডার বাঙালিদের ক্ষেত্রে বলতে কি ধরেন বাংলাদেশ ব্যাংকে ওনারা সবাই কয়েকজন কলিগ মিলে মানে অনেক বড় করে ইয়ে করে। তো আমাদের তো হচ্ছে প্লেটার আমরা বানাইতে পারি না, কারণ প্লেটারের যে মেনুগুলো আমি দিই কেউ পছন্দ করবে কিনা, এই কারণে হচ্ছে আমরা আলাদাই রেখে দিই। কিন্তু ওই যে
1:1 সিঙ্গেল হলেও সিঙ্গেল যাতে অর্ডার করতে পারে সেই সুযোগটা আমরা রেখে দিই। এই কারণে হচ্ছে আপনার কর্পোরেট যেগুলো আছে যেমন ইউএনডিপিতে যায়, ওনারা ব্র্যাকে ব্র্যাক ইউনিভার্সিটিতে আড়ংয়ে যায়, তো এগুলো হচ্ছে ওনারা ওভাবে কাস্টমাইজ করে রাখে। তারপরে আমরা আরেকটু সহজ করে দিই ওনাদেরকে। ধরেন আপনার 1:2 একটা মেনু, আপনি ধরেন 16 জনের অর্ডার করছেন, উনি অর্ডার করলে 8টা অর্ডার করবে, তো আমরা বলে দিই না এতগুলো অর্ডার করেন না, আপনাদের বেশি হয়ে যাবে, আপনারা হয়তো 5টা অর্ডার করেন, দেখবেন যে এটা দিয়ে হয়ে যাবে। তো এরকম করে মানে যাতে ওনাদেরও বেশি না হয় এভাবে করে দিই আর কি। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, চমৎকার কিছু অর্জনও রয়েছে, আমরা শেষ পর্যায়ে এসে একটু শুনতে চাই যে অর্জনগুলো। সর্বজয়া অ্যাওয়ার্ড পেয়েছেন আপনি, কেমন ছিল আসলে? খুবই ভালো ছিল। আমার প্রথম অ্যাওয়ার্ড ছিল হচ্ছে একদম মানে ওই যে আদিবাসী নারী নেটওয়ার্কের যে প্রথম অ্যাওয়ার্ডটা, ওইটা খুবই এটা ছায়ানদী ছিল। ওই ছায়ানদের প্রথম অ্যাওয়ার্ড আনতে গেছিলাম, খুবই মানে কি বলবো ইন্সপায়ার পেয়েছি, এর আগে কখনো পাই নাই। তো এরপরে তো অনেক অ্যাওয়ার্ড হয়ে গেছে, এবং আমাদের নেপাল থেকেও একটা আছে, ইন্ডিয়া থেকেও আছে একটা, নেপালেরগুলো প্রিয়াঙ্কা আনতে গেছিল তখন। তো এই যে অ্যাওয়ার্ড পাওয়া, এটা তো অনেক সম্মানের, জানেনই আপনারা। মানে এইগুলো যখন আমরা পাই না, আরো হয় কি যখন আমরা একটু মেন্টালি উইক হই না, তখন আমাদেরকে এই ইন্সপায়ার গুলো চলে আসে। নিশ্চয়ই নিশ্চয়ই, যে কোনো সম্মাননা মানে এইগুলো দেখলেই চলে আসে, নতুন করে উদ্যমতা তৈরি করে, নতুন করে উৎসাহ তৈরি করে, এবং সেই উৎসাহ নিয়ে আপনারা এগিয়ে যান। অনেক অনেক শুভকামনা আপনার জন্য। অনেক ধন্যবাদ জানাতে চাই আমাদের কাছে সময় দিয়েছেন। অনেক ধন্যবাদ আপনাদেরকে, আমাদেরকে সুযোগ করে দিয়েছেন এভাবে আমাদের পাহাড়ি খাবারটাকে ছড়িয়ে দেওয়ার জন্য। আসলে হেবাংয়ের মেইন উদ্দেশ্য ছিল শুধু ব্যবসায়িক না, প্রথমে আমাদের প্রধান উদ্দেশ্য ছিল আমাদের হেবাংয়ের মাধ্যমে আমাদের খাবারটাকে ছড়িয়ে দেওয়া, সংস্কৃতিটাকে ছড়িয়ে দেওয়া। কারণ আমাদের হেবাংয়ের খাবার দেশীয় খাবার, দেশীয় হয়ে কেন আমাদের দেশের মানুষটা পরিচিত পাবেন না, কেন আমাদেরকে যাবে? অথচ এখানে বিদেশি খাবারগুলো, ইটালি খাবার, চাইনিজ খাবারগুলো মার্কেট করতেছে, সেই জায়গায় আমরা আমাদের দেশি হয়ে দেশীয় খাবার যে আমরা প্রকাশ করতে পারতেছি না, সেটা খুবই দুঃখের বিষয়। সেজন্য সেখান থেকে আমাদের হেবাংয়ের যাত্রা শুরু। আশা করি আপনাদের সফলতায়, আমাদের মিডিয়ার আপনারা আসছেন, আরও অনেকে, মানে আমরা সবসময় প্রথম আলো সাপোর্ট পাই, এটা বলতে হয় আমাদের। যখনই আমরা করোনার সময় সব সময় পেয়েছি। তো এই যে স্ট্রাগলগুলো আমাদেরকে আমরা লাকি বলি, আমরা কাস্টমার লাকিও আমরা আছি, কাস্টমারের থেকেও অনেক সাপোর্ট পাই। আর হচ্ছে এই যে এই সময় আমাদের মার্কেটিংয়ের একটা বড় সড়ো অর্থনৈতিক আছে, আমাদের সবচাইতে হলো মানে সুবিধা, আমরা আর্থিক দিক দিয়ে কোনো সময় আমরা মার্কেটিং করতে হয় না, এটা আমাদের খুবই বড় প্লাস পয়েন্ট। তো এই কারণে আমরা অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে যে আপনারা আমাদেরকে সাপোর্ট দিয়েছেন বলে সেই শরণার্থী শিবির থেকে আমরা এখন 2টা হেবাংয়ের মালিক, 4 বোন। তো আমার বাবা মার জন্য দোয়া করবেন, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। আমরা যতদূর পারি চেষ্টা করব দেশীয় খাবারটাকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য।